আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের খার্ক দ্বীপ ঘিরে কিয়ামতের যুদ্ধ, প্রাণনাশী সংঘর্ষের প্রস্তুতি তেহরানের। বসে নেই ট্রাম্প প্রশাসন ও CNN এর প্রতিবেদন। ট্রাম্পের ইরান পরিকল্পনা নিয়ে অন্ধকারে বন্ধু নেতানিয়াহু। ইরানে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টায় ট্রাম্প, আল জাজিরার বিশ্লেষণ। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, কাঁপছে নেতানিয়াহুর গদি। বিশ্বজুড়ে 56% বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের দাবি নাকচ ইরানের। মুসলিম বিদ্বেষী ও উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দুকে টাইট দিল কে? পুশিন ইস্যুতে বাংলাদেশ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি শুভেন্দু অধিকারীর। এবার বিস্তারিত। ইরানের খার্ক দ্বীপ ঘিরে কিয়ামতের যুদ্ধ, প্রাণনাশী সংঘর্ষের প্রস্তুতি তেহরানের। বসে নেই ট্রাম্প প্রশাসনও। CNN এর প্রতিবেদন। ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলকে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় এন্ড গেম অপশন বা চূড়ান্ত পর্যায়ের কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের একাধিক সূত্র। মার্কিন সংবাদ মাধ্যম CNN কে দেওয়া বক্তব্যে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানান, খার্ক দ্বীপ দখলের সম্ভাব্য সামরিক পরিকল্পনা বহু মাস আগে থেকেই তৈরি করা হয়েছে। তবে উচ্চ ঝুঁকি ও সম্ভাব্য প্রাণহানির আশঙ্কার কারণে এই পরিকল্পনা বারবার স্থগিত করা হয়েছে। সূত্রগুলোর দাবি, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দফতরের ভেতরে ধারণা হলো খার্ক দ্বীপ দখল বা সেখানে থাকা জ্বালানি অবকাঠামো ধ্বংস করা গেলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে দেশটির যুদ্ধ সক্ষমতা কার্যত ভেঙে পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে সংঘাতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ইরানের খার্ক দ্বীপের সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় দেশটি কয়েক মাস ধরে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিতে হামলার হুমকি দেওয়ার পর এই প্রস্তুতির বিষয়টি আবারও আলোচনায় আসে। গত মার্চে CNN এর এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পরপরই ইরান খার্ক দ্বীপে অতিরিক্ত সেনা মোতায়েন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপে সম্ভাব্য স্থল অভিযানের ঝুঁকি বিবেচনায় প্রতিরক্ষা পরিকল্পনা আরও সম্প্রসারিত করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দ্বীপটির প্রতিরক্ষায় ইরান অতিরিক্ত স্বল্প পাল্লার, কাঁধে বহনযোগ্য, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এসব ব্যবস্থা মূলত কম উচ্চতায় উড্ডয়নকারী বিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে ব্যবহৃত হয়। এছাড়া সম্ভাব্য স্থল অভিযান প্রতিহত করতে দ্বীপটির বিভিন্ন এলাকায় স্থল মাইন স্থাপন করা হয়েছে বলে সূত্রের বরাতে জানানো হয়। বিশেষ করে দ্বীপের উপকূলীয় এলাকায় এসব বিস্ফোরক বসানো হয়েছে, যেখানে সম্ভাব্য মার্কিন সেনা অবতরণের ঝুঁকি থাকতে পারে। খার্ক দ্বীপকে ইরানের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে রফতানি করা হয়। ফলে দ্বীপটির নিরাপত্তা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো অভিযান পরিচালনা করে তবে তা অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হবে এবং এতে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। ট্রাম্পের ইরান পরিকল্পনা নিয়ে অন্ধকারে বন্ধু নেতানিয়াহু। ইরানে হামলার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই পরিকল্পিত হামলা বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইরানের নেতারা একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছেন। ট্রাম্প হঠাৎ ইরানে পরিকল্পিত হামলা থামানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবাক হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনের মতে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা সম্পর্কে নেতানিয়াহু কার্যত অন্ধকারে রাখা হয়েছে। সম্ভাব্য খসড়া চুক্তি সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টায় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্রদের ফোন করেছেন নেতানিয়াহু। ইরানে একযোগে যুদ্ধ শুরু করা দুই বন্ধুর মধ্যে মতবিরোধের খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ ভিন্ন পথে এগোচ্ছে। একদিকে ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে
পেট্রোলের দাম নিয়ন্ত্রণে আনার ক্রমবর্ধমান চাপের মুখে সংঘাতে নিষ্পত্তি করতে চাইছেন। অন্যদিকে নেতানিয়াহু, যিনি চলতি বছর নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, তিনি যুদ্ধ শুরুর সময়ে নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনের জন্য চাপের মধ্যে রয়েছেন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প মূলত ইরান ও মধ্যপ্রাচ্যে তার সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবিলায় বন্ধু নেতানিয়াহুর কৌশলকে গ্রহণ করেছেন। গত 28 ফেব্রুয়ারি তারা কাঁধে কাঁধ মিলিয়েই ইরানের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন, কিন্তু শিগগিরই এটা স্পষ্ট হতে শুরু করে যে এই যুদ্ধে উভয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। ট্রাম্প যেখানে ভেনেজুয়েলার মতো একটি দ্রুত বিজয় চাইছিলেন, সেখানে নেতানিয়াহু চাইছিলেন ইরান এবং হিজবুল্লাহর মতো তার সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর পরাজিত করতে, এমনকি এর জন্য দীর্ঘস্থায়ী সংঘাতের প্রয়োজন হলেও। এরপর কয়েক সপ্তাহ ধরে ইরান যখন প্রচণ্ড বোমা বর্ষণ সহ্য করতে থাকলো এবং হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য পথে যান চলাচল বন্ধ হয়ে গেল, তখন আমেরিকান এবং ইসরায়েলিদের মধ্যে হতাশা বাড়তে থাকে, তবে ভিন্ন ভিন্ন কারণে। ট্রাম্প বিরোধীরা যুক্তরাষ্ট্রে তেল ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির জন্য যুদ্ধকে দায়ী করেন এবং একই সাথে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরেক জটিল সংকটে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন। ট্রাম্প এই সমালোচনাকে প্রতিহত করার চেষ্টা করেন, কিন্তু ক্রমবর্ধমান এই ক্ষোভ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার দলের জেতার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। ইরানে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টায় ট্রাম্প। আল জাজিরার বিশ্লেষণ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইটালির আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আন্দ্রেয়া দেসি বলেছেন, ইরান যুদ্ধে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসতে একটি সম্মানজনক উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেসির মতে, সামাজিক মাধ্যমে ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন প্রশাসনের অভ্যন্তরীণ বিভাজনকে প্রতিফলিত করে। তিনি বলেন, গত কয়েক ঘন্টার বার্তা ইতিবাচক। আমরা আশা করি এটি আমাদের একটি যুগান্তকারী সমাধানের কাছাকাছি নিয়ে যেতে পারে, কিন্তু সবকিছু খুব দ্রুত পাল্টেও যেতে পারে। আল জাজিরাকে তিনি বলেন, চূড়ান্ত নথির ফাঁস হওয়া তথ্য থেকে বোঝা যায় যে ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার আগের কয়েকটি অনুরোধ হয়তো প্রত্যাহার করে নিয়েছেন। দেসি বলেন, সেই সঙ্গে আমাদের বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই চুক্তিটি তার নিজের সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে হবে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, কাঁপছে নেতানিয়াহুর গদি। ইসরায়েলের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার হারেদি ইহুদি। রাতে দেশটির কেন্দ্রীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে অন্তত 2 জন আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী আহতদের মধ্যে 93 বছর বয়সী একজন বিক্ষোভকারীও রয়েছেন। পৃথক দুটি ঘটনায় তারা গাড়ির ধাক্কায় আহত হন। জেরুজালেম ফ্যাকশন এর ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের ডেপুটি চিফ নোয়াম সোলবার্গের বাসভবনের বাইরে সংঘটিত এক বিক্ষোভে গ্রেফতার হওয়া 19 জন সামরিক সেবায় যোগদানে অনিচ্ছুক ব্যক্তিকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে। বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নিতে জেরুজালেম বেইত শেমে সহ বিভিন্ন হারেদি অধ্যুষিত এলাকা থেকে লোকজনকে বাসে করে আনা হয়। এদিন সন্ধ্যায় রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট থাকায় সড়কে আগে থেকে অতিরিক্ত চাপ ছিল। পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা করে পুলিশ আগেই সাধারণ মানুষকে কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার পরামর্শ দেয়। তবে সন্ধ্যার পর বিক্ষোভকারীরা রেল লাইনে নেমে পড়লে তেল আবিবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জেরুজালেম থেকে তেল আবিবগামী একটি ট্রেনের শত শত যাত্রীকে নামিয়ে দেওয়া হয় বেন গুরিয়ন বিমানবন্দরে। পরে পুলিশ জানায়, মহাসড়কগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং জেরুজালেম ফ্যাকশনের নেতারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রায় 60,000 সদস্যদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে নিয়োগের বিরোধিতা করে আসছে। সেনা নিয়োগ এড়ানোর কারণে কাউকে গ্রেপ্তার করা হলে সংগঠনটি দ্রুত বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। বিশ্বজুড়ে 56% বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। বিশ্বজুড়ে বিস্ফোরক অস্ত্রের হামলায় নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে 56% মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বিস্ফোরক অস্ত্র পর্যবেক্ষণ। সংস্থাটির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, 2025 সালে মানবিক সহায়তা কার্যক্রমকে প্রভাবিত করে এমন হামলায় বিস্ফোরক অস্ত্রের ব্যবহার আগের বছরের তুলনায় 52% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের
ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বেসামরিক মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের হতাহতের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সংস্থাটির গবেষণা ও পর্যবেক্ষণ ব্যবস্থাপক বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বিস্ফোরক অস্ত্রের ব্যবহার ক্রমাগত বাড়ছে এবং এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। তিনি সতর্ক করে বলেন, বেসামরিক জনগোষ্ঠীর উপর এ ধরনের ক্ষয়ক্ষতি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে তা বৈশ্বিক সংঘাতের একটি স্বাভাবিক বাস্তবতায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করবে। প্রতিবেদনে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের দাবি নাকচ ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমোদিত হয়েছে বলে দাবি করার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান থেকে এই বিষয়ে ভিন্ন বার্তা আসে। রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে সরাসরি টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তার ভাষায় আলোচনা অব্যাহত থাকলেও কোনো সমঝোতাকে চূড়ান্ত বলে বিবেচনা করার সময় এখনো আসেনি। ইসমাইল বাঘাই জানান, সম্ভাব্য চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন নতুন দাবি ও অতিরিক্ত শর্ত যুক্ত করা হচ্ছে, যা আলোচনাকে আরও জটিল করে তুলেছে। এ কারণে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের পাশাপাশি কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন পর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে। বিশ্ব বাণিজ্য জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বর্তমান অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই। তার অভিযোগ, ওয়াশিংটনের কর্মকাণ্ডের কারণে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালীও আগের তুলনায় কম নিরাপদ হয়ে পড়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত কঠোর সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। মুসলিম বিদ্বেষী ও উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দুকে টাইট দিল কে? পুশিন ইস্যুতে বাংলাদেশ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন, বাংলাদেশের সংসদে কোনো বিষয় উত্থাপিত হলে সে বিষয়ে মন্তব্য করার দায়িত্ব তার নয়। এ বিষয়ে প্রয়োজন হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শুক্রবার কলকাতার উপকণ্ঠ নিউ টাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। এ সময় পুশিন ইস্যু এবং বাংলাদেশের জাতীয় সংসদে এ বিষয়ে সম্ভাব্য আলোচনা নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ভারতের দৃষ্টিতে যাকে পুশ ব্যাক বলা হচ্ছে, বাংলাদেশে সেটি পুশ ইন হিসেবে আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে দুই দেশের আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। দিল্লিতে সদ্য সমাপ্ত বিজেপি বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় বৈঠকেও বিষয়টি আলোচনায় এলেও কোনো সুনির্দিষ্ট সমাধান সামনে আসেনি। অন্যদিকে বাংলাদেশে পুশ ইন এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। একই সঙ্গে আগামী 14 জুন জাতীয় সংসদে এই বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনার কথাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, একটি বাহিরের দেশের সংসদে কোনো বিষয় উত্থাপন করা হবে, সেটা আপনার মুখ থেকে শুনছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যদি এমন কিছু হয়ও, তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের পররাষ্ট্র নীতি রয়েছে। বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, আরও 5টি রাজ্যের সঙ্গেও রয়েছে। ফলে এই ধরনের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন হলে তারাই মন্তব্য করবে। সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সদস্য আহমেদ হাসান ইমরানকে নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ করা হয়, তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য কাকলি ঘোষ দস্তিদার উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের খার্ক দ্বীপ ঘিরে কিয়ামতের যুদ্ধ, প্রাণনাশী সংঘর্ষের প্রস্তুতি তেহরানের, বসে নেই ট্রাম্প প্রশাসন ও CNN এর প্রতিবেদন। ট্রাম্পের ইরান পরিকল্পনা নিয়ে অন্ধকারে বন্ধু নেতানিয়াহু। ইরানে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টায় ট্রাম্প, আল জাজিরার বিশ্লেষণ।
সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, কাঁপছে নেতানিয়াহুর গদি। বিশ্বজুড়ে 56% বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের দাবি নাকচ ইরানের। মুসলিম বিদ্বেষী ও উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দুকে টাইট দিল কে? পুশিন ইস্যুতে বাংলাদেশ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি শুভেন্দু অধিকারীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।